দর্শক আমন্ত্রণ ইস্পাহানি মির্জাপুর মুক্তবাকে আপনাদের সাথে আছি আমি নাজদিন নাসির দোলা। মূল আলোচনায় যাবার আগে দিনের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিতে চাই। দর্শক আমাদের অতিথিদের সঙ্গে এবার আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। দুঃখজনকভাবে আমাদের তিনজন অতিথির মধ্যে একজন যানজটে আটকে গেছেন। যানজটের কারণ এর মধ্যে আপনারা সবাই জেনে গেছেন। যে দুজন আমাদের সঙ্গে এর মধ্যে যুক্ত হয়েছেন তাদের সঙ্গে প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আছেন জনাব আশরাফ কায়সার, সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকে আজ আরও বাড়তি ধন্যবাদ দিতে চাই, কারণ রাস্তার যে অবস্থা, আমি উত্তরা থেকে এসেছি, তাতে করে আপনারা যে আসতে পেরেছেন সেই জন্য আমরা খুবই আনন্দিত এবং অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আমাদের আলোচনায় আজ যোগ দেওয়ার জন্য। প্রথমে আশরাফ কায়সার, আপনার কাছে যেতে চাই। আজকে যে জিনিসটি নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে যে খালেদা জিয়া এর মধ্যে লন্ডনের পথে রওনা হয়েছেন এবং সেখানে গিয়ে একটি ক্লিনিকে তিনি চিকিৎসকদের পরামর্শ নেবেন, শুরুতে সেটি বলা হচ্ছে, এবং সেখানকার তাদের পরামর্শের ভিত্তিতে এরপরে হয়তো যুক্তরাষ্ট্র যেতে পারেন। কিন্তু আপনি নিশ্চয়ই দেখেছেন যে এর মধ্যে প্রেস সচিবের একটি আজ অনুষ্ঠান ছিল, সেখানে তিনি বলেছেন যে কাউকে মাইনাস করার কোনো ধরনের পরিকল্পনা নেই। আর এর আগে বিএনপি মহাসচিব বলেছেন যে 1-11-এর মতো বিরাজনীতিকরণের চেষ্টা তিনি উড়িয়ে দিতে পারছেন না। আপনি কিভাবে দেখছেন খালেদা জিয়ার বিদেশ যাত্রা? প্রথম কথা যে খালেদা জিয়ার উপরে গত প্রায় 7 বছর ধরে বা 8 বছর ধরে যে অন্যায় নির্যাতন হয়েছে, মিথ্যা মামলা হয়েছে এবং তাকে বাড়ি থেকে উৎখাত করা হয়েছে, এত সব নিপীড়নের পরে আজকে আমার মনে হয়েছিল যে আমি একটা পোস্ট দিয়েছি যে এভাবেও ফিরে আসা যায়। কেননা আপনার ধরেন পোয়েটিক জাস্টিস বলে একটা কথা আছে। খালেদা জিয়ার আজকের বিমানবন্দর দিয়ে দোহা এবং তারপরে লন্ডন যাওয়াটা আমার কাছে পোয়েটিক জাস্টিস মনে হয়েছে। যেমন পোয়েটিক জাস্টিস মনে হয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ফিরে আসা, হ্যাঁ, অথবা মানে এই যে পরিবর্তনগুলো, এগুলো কিন্তু আমাদেরকে সিগনিফিকেন্টলি দেখিয়ে দেয় যে আমরা যখন গণতান্ত্রিক রাজনীতির নামে অপশাসন করি তখন তার প্রতিক্রিয়ায় কি ঘটতে পারে। দেখুন, খালেদা জিয়া অনেকদিন ধরে বাইরে যাচ্ছিলেন না। বিগত সরকারের সময় তো অদ্ভুত সব বিধিনিষেধ আরোপ করে রাখা হয়েছিল। এমনকি 5ই আগস্টের পরে অনেকবার কথা হয়েছে যাবেন। তবে এক ধরনের রাজনীতিতে কিন্তু একটা দোলাচল আছে, যে আপনি ধরেন কারো মধ্যে এক ধরনের রোম্যান্টিসিজম তৈরি হয়েছে যে অনেক সংস্কার করা যায় কিনা, প্রচলিত রাজনৈতিক দলগুলোকে সংস্কারের ভেতর দিয়ে নিয়ে বাংলাদেশের রাজনীতির পরিমণ্ডলটাকে একটা জায়গায় নেওয়া যায় কিনা। কেউ তাদের সরকারের মেয়াদ প্রলম্বিত করার চেষ্টা করেছেন, এমন অভিযোগও আমরা শুনতে পাই। সেই জায়গাটিতে আমার মনে হয়েছে যে সেনাপ্রধানের তার সাথে দেখা করা এবং যেভাবে সরকার তার পাশে দাঁড়িয়েছে, তাকে তার অভিযোগগুলো থেকে মুক্তি দিয়েছে এবং এরপরে বাইরে যাওয়ার এই ঘটনাটি আজকে ঘটল। তবে আমরা এখনও কয়েকটা জিনিস মোটা দাগে লক্ষ্য করছি। সেটি হচ্ছে যে ধরেন বিএনপিকে বাদ রেখে অন্যদের এক ধরনের তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। একটা দলের আমির বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী আর তারা এই দেশপ্রেমিক শক্তি। তো যারা স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, আমাদের অনেক বুদ্ধিজীবীদের হত্যা নিধনের সাথে যুক্ত ছিল, তারা যখন দেশপ্রেমিক হয়ে ওঠেন, এই আস্ফালন 5ই আগস্টের পরে আমরা দেখতে পেলাম। কোনো এক জায়গা থেকে বাতাস নিশ্চয়ই পান, সেটি সামরিক বাহিনী হোক, সরকার হোক, অথবা নিজেকে বাতাস দিতে পারেন। আবার আমরা খুব শঙ্কিত হই যখন সার্জিস আলম শিবিরের অনুষ্ঠানে গিয়ে বলেন যে তারাই পরিকল্পনা এবং ফ্রন্ট লাইনে ছিল গণ অভ্যুত্থানের সময়। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ধরেন ভারত 5ই আগস্টের পরে যেই বয়ানটি দিয়েছে যে বাংলাদেশ জঙ্গি এবং ইসলামিস্টরা দখল করে ফেলেছে, প্রফেসর ইউনূস হচ্ছে তাদের নেতা। কারণ ভারতের যে শেখ হাসিনার প্রতি বিদায়ে যে দুঃখবোধ, অথবা 15 বছরের যে যোগসাজশ, অথবা যৌথভাবে বাংলাদেশকে গণতন্ত্র হরণ করার যে প্রচেষ্টা ছিল, তাতে এই ধরনের খেদোক্তি ভারতের হতেই পারে। ভারত তো একটি হাহাকারের ভেতরে আছে, এক ধরনের হজম হয়নি বাংলাদেশের পরিবর্তন। কাজে আমরা যদি এখন ভেতরের রাজনীতির অবস্থা দেখি, দেখুন আমরা সবাই চাই, আমি তো নিশ্চিতভাবেই চাই যে বৈষম্য বিরোধীরা রাজনৈতিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করুক। আমরা এটিও দেখতে চাই ইতিহাসে যারা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয় তারা প্রচলিত রাজনীতিতে এসে সংস্কার করার পরে তারপরে তাদের ভোটের রাজনীতিতে ঘটনাটি কি দাঁড়ায়। আমি শুধু অনুরোধ করব যে প্রথম 6 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে অদ্ভুত ঘটনা ঘটে যাবে এমন নাও হতে পারে। হয়তো তারা একটি রাজনৈতিক শক্তি হিসাবে, দেখুন আওয়ামী লীগ পালিয়ে গেছে এবং আওয়ামী লীগ একটা অপশাসনের দল,
কাজে তার রাজনৈতিক শূন্যতা পূরণ করার জন্য বাজারে অন্য শক্তি উঠে আসবে, এটি আমরা চাই। কিন্তু সেটি যেন বিরাজনীতিকরণের একটি ধারায় অথবা সরকারের ছত্রছায়ায় অথবা আপনার আগে যেরকম কিংস পার্টি আপনি হতো, কি কিছুটা শঙ্কিত যে আমি অনেকখানি শঙ্কিত। দেখুন, আমি চাই না যে 3 জন উপদেষ্টা সরকারে সেটার কি থাকবে। কোনো নির্দিষ্ট কারণ আছে যে কেন? একটি কারণ যে আপনি স্বাধীনতা বিরোধীদেরকে মেইনস্ট্রিম কারণ বলছেন। অনেকদিন ধরেই তো আলোচনা হচ্ছিল যে তিনি চিকিৎসার জন্য বিদেশ যাবেন, এবং এতদিন নিশ্চিতভাবেই, পর্যন্ত আবার অনেকে নিশ্চিতভাবেই। বলছিলেন যে এতদিন ধরে চিকিৎসার জন্য যেতে চাচ্ছেন, এখন কেন যাচ্ছেন না? এখন তো যেতে পারেন চাইলে। দেখুন, আমরা কখন শঙ্কিত হই? যখন শহীদ মিনারে কাদের মির্জা ভাই ভাই এই পোস্টার দেখি তখন শঙ্কিত হই। কারণ না, মির্জা ফখরুল আর ওবায়দুল কাদেরের মধ্যে যদি আপনি তুলনা করেন এবং সেটি যদি স্টুডেন্টরা করে, সেটি খুব বেমানান হয়। আরেকটা জিনিস তাদেরকে খুব মনোযোগের সাথে দেখতে হবে যে 36 দিনে বাংলাদেশ বদলে গেছে তা কিন্তু না। তার আগে 16 বছরের আওয়ামী অপশাসনের একটি ইতিহাস আছে। আপনি নিজেও সংবাদ শিরোনাম পড়ছিলেন যে গুম খুনের ব্যাপারে তাদের অবদান কি। কাজেই আমার মনে হয় যে এখন সংহতির সময়, এখন ঐক্যের সময়। এখন যদি আমরা মনে করি রাজনৈতিক শক্তি হিসাবে দানা বেঁধে উঠতে হলে আমাকে আওয়ামী লীগের কমিশনারদের সাথে মিটিং করতে হবে, শিবিরকে বলতে হবে মূল স্রোত, অথবা জামাতের আমিরের কাছে গিয়ে বলতে হবে যে আমাদের রাজনৈতিক মানে মাঠটি কেমন হবে, তার চেয়ে অনেক জরুরি আপনি যদি বাজারের শক্তিগুলোকে তার ন্যায্য জায়গা দেন এবং আপনি যদি নতুন রাজনীতির বয়ানটি তৈরি করেন। আশরাফ স্যার, আপনি জুলাই বিপ্লবের সময় থেকে খুবই সরব ছিলেন এবং আপনি তাদের মধ্যে একজন যারা সামনাসামনি এটির পক্ষে অবস্থান নিয়েছেন। এখন আপনার বক্তব্যে কিছুটা শঙ্কা, কিছুটা হতাশা চলে আসছে। সেই আলোচনায় আমরা যাব পরে। আমরা যদি একটু জনাব আবু আলম শহীদ খান আপনার কাছে যাই, তার আগে জানিয়ে রাখি দর্শককে যে আমাদের আরেকজন অতিথি যিনি যানজটে আটকা পড়ে গিয়েছিলেন, তিনি এসে এইমাত্র আমাদের মধ্যে পৌঁছেছেন। যদিও আপনার দলের থেকে বলা হচ্ছিল বারবার যেন করে কোনো জনগণ যেন দুর্ভোগের মধ্যে না পড়েন। আমি ঠিক জানি না যে সেটা আসলে কতটা করা গেল। প্রশ্নটা থেকে গেল আমার কাছে, উত্তর দিব। জি, অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জনাব আবু আলম শহীদ খান, আপনার কাছে যেতে চাই। বিরাজনীতিকরণের কথা উঠছে, খালেদা জিয়ার যাওয়ার কথা তো অনেক দিন ধরেই ছিল এবং খালেদা জিয়া যেতে চেয়েছেন প্রায় 17 বার গত সরকারের কাছে উনি আবেদন করেছেন, কিন্তু তার আবেদন তখন গ্রহণ করা হয়নি। এখন উনি গিয়েছেন এবং তার আগে সেনাপ্রধান তার সাথে সাক্ষাৎ করেছেন, সেই বিষয়টি নিয়েও নানা ধরনের আলোচনা হচ্ছে। যদিও তারা বলেছেন সৌজন্যমূলক সাক্ষাৎ, কিন্তু তার দুদিন পরেই সিদ্ধান্ত আসলো যে তিনি লন্ডন যাচ্ছেন। কেউ কানেক্ট করতে পারে, বাট বেগম খালেদা জিয়ার যে বিদেশে চিকিৎসার ব্যাপারটা ছিল, এটা তো অনেক আলোচিত বিষয়। এবং বিগত সরকার যে তাকে চিকিৎসা করতে বিদেশে যেতে দেয়নি, এটা অমানবিক ছিল। এবং এটা নিয়ে আমরা তখনও কথা বলেছিলাম যে উনি বিদেশে চিকিৎসা করতে যেতে চান, তাহলে আপনি দেবেন না কেন? তো দেন নাই, ওনাদের ভালো লাগে নেই বা ইচ্ছা হয়েছে দেন নাই। কিন্তু এখন তো উনি চিকিৎসার জন্যই যাচ্ছেন এবং এটার মোটামুটি একটা ধারণা দেওয়া হয়েছে যে তিনি যে কোথায় ভর্তি হবেন, তারপরে কি কি তার পরীক্ষা নিরীক্ষা হবে, এরপর তিনি আমেরিকাও যেতে পারেন। তো সব কিছু মোটামুটি স্পষ্ট আছে। এখন বিরাজনীতিকরণের বিষয়টা আসে এই জন্য যে অনেক ঘটনা ঘটে, আমরা সূত্র আর কনস্পিরেসি থিওরিস্ট বাংলাদেশে ভর্তি, সারা পৃথিবীতে ভর্তি, বাংলাদেশ তো একদম ভর্তি। মানে আপনি যে কোনো কিছুর মধ্যে একটা কনস্পিরেসি আবিষ্কার করে ফেলতে পারেন। বিরাজনীতিকরণ তো 1/11-এর সময় থেকে একটা -2 -4 এরকম একটা ফর্মুলা টর্মুলা ছিল এবং ওগুলো তো প্রকাশিত হয়েছে। বর্তমানে যেটা কাসের সাহেব একটু আগে বললেন যে বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপট দেখা যায়, সেখানে যারা 36 দিন আন্দোলন করেছিল এবং 36 দিনের আন্দোলনের পর যখন শেখ হাসিনা পালিয়ে যান এবং সরকারের পতন ঘটে, তারপরে যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে, সেই ডেভেলপমেন্টের কোথাও কোথাও দেখা যায় যে তারা কিছু কিছু রাজনৈতিক দলের বিরুদ্ধে বিষোদ্গার করেন। এটা আওয়ামী লীগ তো পালিয়ে গেছে, এখন বিএনপি আছে সামনে। বিএনপি যেহেতু একটা সম্ভাবনা আছে যে আগামী নির্বাচনে একটা বড় দল হিসেবে তাদের প্রতি জনগণের রায় আসতে পারে, সম্ভাবনা, এবং তারা সেটা মনে করেন। সুতরাং অন্যরাও ভাবতে শুরু করছে যে তাহলে তো বিএনপি মনে হয় ক্ষমতায় চলে আসবে যদি কখনো নির্বাচন হয়, সেই নির্বাচনটা আমরা যত প্রলম্বিত করতে চাই ততই ভালো। সেই কারণেই বিরাজনীতিকরণের বিষয়টা আসে। কারণ আপনি নতুন রাজনৈতিক দল করবেন, আপনার সময় লাগবে, আপনি গ্রামে যাবেন, আপনার দলের মধ্যে লোকজন আনতে হবে। তো দুইজনের দুই রকম অবস্থান। আর অন্তর্বর্তী সরকারের একরকম অবস্থান না, যেটা দেখা যায়। অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থানটা হচ্ছে এখন পর্যন্ত মনে হয় যে সকলের সাথে আলোচনা করে একটা সম্মানজনক নিষ্পত্তি সমাধানে পৌঁছে যায় কিনা সংস্কার নিয়ে। কারণ সংস্কার আমরা বারবার বলেছি, এরপরও বলছি, সংস্কার একটা চলমান প্রক্রিয়া। সংস্কার লাগবে, সংস্কার হতে হবে এবং সংস্কারের প্রয়োজন আছে। কিন্তু আপনি সংস্কারের নামে কতদিন সময় নেবেন,
কতটুকু সংস্কার করবেন। একটু আগে তো আপনার প্রেস সেক্রেটারি বললেন যদি রাজনৈতিক দলগুলো কম সংস্কার চায় তাহলে 25-এর মধ্যে নির্বাচন। এখন এই যে কম সংস্কার চায়, এই যে কম শব্দটা, বেশি কম, খুবই মানে এই যে শব্দগুলোর ব্যাখ্যা করা খুব কঠিন, কিন্তু রাজনৈতিক নির্দিষ্টভাবে দলগুলো বলতে তো হবে। পরিষ্কার করেছে তারা কতটুকু সংস্কার চায়। রাজনৈতিক দল এখন সংস্কার নিয়ে আলোচনা করতে গেলে তো আপনি 5 বছর 10 বছর 100 বছর আলোচনা করতে পারবেন। আপনার কি মনে হয়? আমরা যেখানে আপনি তো বসে আছি বলছিলেন যে সম্মানজনক একটা সংস্কার বা যৌক্তিক একটা সংস্কার মনে করেন সেটার জন্য কত সময় প্রয়োজন আপনার মনে হয়? আমি সময় নির্ধারণ করতে পারবো না। একটা সংস্কার যে আমরা নির্বাচন কমিশন, ধরেন নির্বাচন কমিশন সংস্কার নিয়ে একটু আলাপ করি, মানে 10টা 12টা সংস্কার নিয়ে তো কাজ হচ্ছে। তো নির্বাচন কমিশনের এই দেশে যে আইন আছে, যে বিধিবিধান আছে, এবং নির্বাচন কমিশনকে যদি সুরক্ষা দেওয়া যায়, গভর্নমেন্ট অফ দ্য ডে যদি নির্বাচন একটা সুন্দর চায় তাহলে ভালো নির্বাচন করা সম্ভব। সেই জন্য 3 মাস সময় যথেষ্ট। এটা প্রমাণ আছে। কি প্রমাণ? আপনার এই দেশে 90-এর দশকে একটা 15ই ফেব্রুয়ারি একটা নির্বাচন হয়েছিল। নির্বাচনটা খুব প্রয়োজন ছিল। আমি ওই নির্বাচনের পক্ষে আছি, মানে পক্ষে বলি, এই জন্য বলি যে ওই নির্বাচন না হলে তো তত্ত্বাবধায়ক সরকার হতো না, তাহলে তো পরবর্তী নির্বাচনের জায়গাটা হতো না। সুতরাং আপনি ওই নির্বাচনে ভোট দেয় নেই, ওটা একটা বাতিল পার্লামেন্ট, এসব বলে তো কোনো লাভ নেই। কিন্তু তারপরে 12 জুন একটা নির্বাচন হয়েছে। তো এই নির্বাচনের মধ্যে সময় কিন্তু 90 দিনের কম ছিল, এবং টোটালি ডিফারেন্ট নির্বাচন এবং অ্যাকসেপ্টেড একটা নির্বাচন হয়েছে। তার মানে নির্বাচন করার জন্য আমাদের নির্বাচন কমিশন বা আমাদের যে যাদেরকে দিয়ে আমরা নির্বাচন করি সেখানে যদি গড ঠিক থাকে, গভর্নমেন্ট অফ দ্য ডে যদি ঠিক থাকে, সদিচ্ছা থাকে, তাহলে একটা নির্বাচন করা সম্ভব। বাট আমরা যদি পরিবর্তন আনতে চাই, সিস্টেমের পরিবর্তন, যেটা অনেক সংস্কারের ব্যাপার আছে, রাজনৈতিক দলগুলো দিয়েছে, ওনাদের দল নিশ্চয়ই বলবে উনি 31 দফা দিয়েছে, তার আগে গতকাল শুনলাম একটা 14 দফা দিয়েছিল, সিরাজুল আলম খান নামের একজন নেতা ছিলেন তিনি। তো এরকম আরও অনেকের অনেক সংস্কার প্রস্তাব আছে। তো সেই প্রস্তাবগুলোর মধ্যে আপনি কমন মিনিমাম প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করে, এটা 1 বছরের বেশি সময় লাগার কথা না। 25শে ডিসেম্বর করা যেতে পারে, আর না হলে জুনের 26। তো এটাও খুব বেশি সময় না, এখন যদি আমরা হিসাব করি 18 মাসের মতো আছে। বাট এর বেশি ব্যতিক্রম করলে, এর বেশি ব্যতিক্রম হলে সেটা মনে হবে যে বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া হচ্ছে। এখন আমাদের ওই যে যেটা বলতে চাচ্ছিলাম যে অন্তর্বর্তী সরকার হয়তো আলাপ আলোচনা করে একটা সমাধানে পৌঁছতে চায়, এবং কখনো কখনো তারা চাপের কাছে কিছুটা নতি স্বীকারও করছেন, দেখা যাচ্ছে। এই যে ছাত্র সমন্বয়করা আছে, তারা আন্দোলন করেন, হাইকোর্টে ঢুকে যান, সঙ্গে সঙ্গে বিচার ব্যবস্থা একটা বড় পরিবর্তন। তো আপনি দেখেন আপনি কি করলেন, আপনি 23 জন বিচারক নিয়োগ করছেন। তো আমরা বলি যে সাবেক যে সরকার ফ্যাসিবাদী, মাফিয়া ফ্যাসিবাদ, আরও অনেক অনেক কথা বলতে পারেন আপনি। তো তাদের করা আইন, কোনো আইন নাই বিচারক নিয়োগের। আপনি আইন করলেন না, সংস্কার কমিশন তো করেছেন, সংস্কার করেন, তারপরে বিচারক নিয়োগ করেন। আপনি নির্বাচন কমিশন গঠন করেছেন, নির্বাচন সংস্কারের একটা কমিটি আছে না, সুপারিশ তারা কি সুপারিশ দিয়েছে? নির্বাচন কমিশন কোন আইনে কোন আইনে করানো? আগের অতীত সরকারের আইনে, যে আইনটা, যে পার্লামেন্টে অবৈধ বলছি আমরা, মানে সবাই মিলে বলছি, এবং যে আইনটাকে অবৈধ আইন বলা হচ্ছে, সেই অবৈধ আইন অনুসরণ করে আপনি নির্বাচন কমিশন করলেন। তো এগুলোতে কিছু কিছু চাপ তো বোঝাই যায় যে কোথায় কোথায় চাপ আছে। এখন বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চাওয়ার খুবই যৌক্তিক কারণ আছে, কারণ আমি যখন বুঝবো যে আমি একটা নির্বাচন হলে আমি ভালো ফলাফল করব, আমি কেন অপেক্ষা করব? আমি তো অপেক্ষা করবো না, খুব স্বাভাবিকভাবে। এখন আমি ছাত্র, আমি বুঝতেছি আমি একটা দল বানাবো, নাগরিক কমিটি, কিন্তু আমার তো দলের লোক নাই, লোক খুঁজতে হবে। তো আমার জন্য যত দেরি করা যায়। আর যেসব দল গণরায়ে সরকার গঠন করতে পারবে না, কিন্তু এরকম একটা সরকার থাকলে, একটা তৃতীয় পক্ষ থাকলে বা একটা অন্তর্বর্তীকালীন সরকার থাকলে, তারা যখন অনেক সুবিধা নিতে পারবে তখন তারা তো এটাই কন্টিনিউ করতে যাবে। আমার ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই, ক্ষমতার ভাগ পাচ্ছি, আমার লোকজন বসাতে পারছি বিভিন্ন জায়গায়। জামাতের কথা বুঝেছেন? অবশ্যই জামাত ইসলামী, তারা তো 42 সালের পরে তারা তো গণরায় নিয়ে কোনো দেশে ক্ষমতা আসেনি, তাদের তো গোল্ডেন চান্স ক্ষমতায় যাওয়ার উচিত ছিল। মানে একাডেমিক্যালি যদি চিন্তা করি, তারা যেহেতু ইসলাম সুন্নাহ আইন কানুন করতে চায়, তাহলে পাকিস্তান একটা রাষ্ট্র, যে রাষ্ট্রের ক্ষমতায় তাদের যাওয়া উচিত ছিল, তা তো সেখানেও যায়নি, এবং ক্ষমতার কাছাকাছি কখনো যায়নি। মাঝে মধ্যে হয়তো ক্ষমতার সাথে থেকে ওই দুই একটা মন্ত্রী। এখন কি তারা অতীতে যে কোনো সময়ের যে ক্ষমতার সবচেয়ে কাছাকাছি অবস্থান করছে বলে আপনার মনে হয় কিনা? আমরা এই আলোচনায় আসব। হ্যাঁ, অফ কোর্স। আমরা অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু আপনার কাছে যেতে চাই। প্রথম কথা, তারেক জিয়া অনেক দিন ধরে দেশে নেই, অনেক বছর ধরে দেশে নেই। এখন বেগম খালেদা জিয়াও আজ দেশ ছেড়ে চলে গেলেন। যদিও মির্জা ফখরুল বলেছেন যে বিরাজনীতিকরণের একটা চেষ্টা তিনি না দেখে পারছেন না, কিন্তু আপনারাও তো দাবি করছিলেন যেন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হয়।
সেক্ষেত্রে আসলে আমার মনে হয় যে আপনারা বেশ একটা অসুবিধাজনক অবস্থানে পড়ে গেছেন, কারণ এটা আপনাদেরই দাবি ছিল, এখন উনি চলে গেছেন। তো সেক্ষেত্রে আসলে প্রশ্ন আসে যে এখন তারেক জিয়ার বিদেশ থেকে দেশে আসতে বাধাটা কোথায়, কেন তিনি আসতে পারছেন না? আপনাকে ধন্যবাদ। পথ কষ্ট একটু হয়েছে, দেরিও হয়েছে, এই জন্য দুঃখিত। প্রকৃতপক্ষে আমার অনুভূতিটা আজকে একটু প্রথমে প্রকাশ করতে চাই অল্প সময়ের মধ্যে। কষ্ট আর আনন্দের যে অনুভূতি একসাথে মিশ্রিত হয়ে গেলে যেমন হয় আর কি। মাতৃ জঠর থেকে যখন সন্তান আসে তখন মায়ের যে কষ্ট এটা উনি বোঝেন, আমরা শুনি। আর সন্তান জন্মের পরে তার যে আনন্দ এটা আমরা উপভোগ করি, তিনিও করেন। আমার আজকে এরকম একটা অবস্থা। কারণটা হলো, আমি এসে শুনছিলাম ভাইয়ের বক্তব্য, বেগম খালেদা জিয়ার আজকের পথযাত্রা, তার বাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত মিলিয়ে দেখছিলাম। নির্যাতন, অত্যাচার, অকথ্য উচ্চারণ, এমন কোনো নিম্ন স্তরের কথা নেই দেশের একটি সরকার প্রধান বেগম খালেদা জিয়াকে নিয়ে করেননি। এমনকি যুক্তরাজ্যে বসেই এদেশের সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী বলেছিলেন, মরে মরে শুধু তো শুনি, মরে তো না। ঠিক সেই যুক্তরাজ্যেই বেগম খালেদা জিয়া আজ যখন যাচ্ছিলেন 8:30 থেকে রাত 11:15 পর্যন্ত মানুষ মানুষ আর মানুষ। আর কি হতভাগ্য আরেকজন যে পালিয়ে 2 বোন যেভাবে গিয়েছে, সে আলোচনা এখন আমি আর না করি। জি, সেটি জনাব আশরাফ বলেছেন, বলেছেন এই জন্য আমি একটু উপভোগ করতে পারিনি আলোচনাটা পুরো। উপভোগ করতে পারিনি, রেস্টটুকু পেয়েছি। বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে চলে যাওয়াটা, এটা আমাদের জন্য সুখকর। আমরা চাই উনি উন্নত চিকিৎসা পান। আমরা চাই তার সন্তানের সাথে, তার পরিবারের সাথে এই দীর্ঘ বিচ্ছেদের পর দেখা হোক। এই আনন্দ আমরা ভাগাভাগি করে নিতে চাই। কষ্টটা আমাদের ওখানেই। এই দীর্ঘ বিচ্ছেদের পর দেখাটা দেশে হতে পারলো না। আমি বলছি, আমাকে একটু বলতে দেন। কষ্টটা আমাদের ওখানেই। কোনো চাপ আছে যে সেটি ওনাকে আসতে দিচ্ছে না, নাকি উনি নিজে থেকে আসছেন না? কষ্টটা আমাদের ওখানেই, যে কষ্টটা আমরা পাচ্ছি আজকে, যে জাতির অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, জাতীয় ঐক্যের জন্যে বাংলাদেশের গণতন্ত্রের অতন্ত্র প্রহরী, আপোষহীন, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের এবং ঐক্যের প্রতীক, বিমূর্ত প্রতীক বেগম খালেদা জিয়াকে আজকে বড় প্রয়োজন ছিল এই দেশে। কিন্তু তার শারীরিক অবস্থা এতটা আশঙ্কাজনক, যা প্রকাশ করে করে বোঝানোর আর কোনো অবকাশ নেই। যেতে তাকে হতোই, এবং এই যাওয়াটা আর একটু আগে গেলে আমরা আজকে এই যন্ত্রণায় ভুগতাম না। আমাদের আনন্দটা ওখানে, তিনি যেতে পেরেছেন। কষ্টটা ওখানে, যে সময়টা তিনি গেলেন। মাঝখানে যে সময়টা গিয়েছে, এই সময়টা এই জাতির জন্য একটা দুর্ভাগা সময়। একথা সঠিক, তারেক রহমান সাহেব দেশে চলে আসলেই তার সঙ্গে এখানে মিলিত হতে পারতেন। এই দেশে আসার আইনগত কতগুলো দিক তো রয়েই গিয়েছে। একে একে মামলাগুলো, এগুলো দেখতে হচ্ছে। অবিচার দিয়ে বিচারকে যেভাবে প্রহসনের একটা রাজত্বে রূপান্তরিত করা হয়েছিল, সেই অবিচারগুলো তারেক রহমানের উপরে যেভাবে চেপে বসেছিল এবং গোটা ব্যবস্থাটা যেভাবে রয়ে গিয়েছিল, তাতে তার জন্য মোটেই এদেশে আসার সেই আইনি বিষয়গুলো একে 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 দূর হচ্ছে। দ্বিতীয়ত, দেশের সার্বিক যে অবস্থা রয়েছে। একটা বিরতির সময় হয়ে গেছে, আমি খুবই দুঃখিত। আমরা বিরতি থেকে এসে আপনার কাছেই ঢুকবো। দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে একটা বিরতিতে যাচ্ছি। ঠিক আছে। দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে আবারও ফিরে এলাম। আপনাদের সাথে আছি আমি নাজনীন নাসির দোলা, এবং আমার সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন জনাব আশরাফ কায়সার, অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু এবং জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান। জনাব দীপু, আপনার সঙ্গে বিরতির আগে আমাদের কথা হচ্ছিল, এবং খুব সোজা সাপটা, আপনি তো জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপির। আপনি কি জানেন কি না যে তারেক জিয়া বা তারেক রহমান কবে দেশে ফিরবেন, এবং উনি কেন খালেদা, আপনাদের আজকে বিভিন্ন পত্রিকায় খবর বের হয়েছে যে তারেক জিয়া দেশে নেই, এই অবস্থায় খালেদা জিয়া চলে গেলেন। সেক্ষেত্রে এটি কি একটি মানে বিএনপির জন্য একটা নেতৃত্ব শূন্যতা তৈরি হলো কিনা, কর্মীরা কিছুটা শঙ্কিত, এই পরিস্থিতিটা কেন তৈরি হলো? আপনি কি জানেন যে তারেক রহমান কবে দেশে ফিরবেন? গত 8-9 বছরের কথা বলেন, জি, বিশেষ করে 18 সাল থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিতরে যাওয়ার পরে তারেক রহমান সাহেব তার আগেই চলে গিয়েছেন বাইরে, তাকে পাঠিয়ে দেওয়া হলো।
তৎকালীন সরকার পাঠিয়ে দিল তাকে। এই যে সময়টা গিয়েছে আমাদের আন্দোলনের এই পুরো সময়গুলো, বছরগুলোতেও বেগম খালেদা জিয়া অন্তরীণ ধরেই নেওয়া হতো, উনি নেই, তার কোনো নির্দেশনা ছিল না, দলীয় নেতাদের কাছে কোনো কথা হতো না, বলতেও পারতেন না, সুযোগও ছিল না। তারেক রহমান সাহেব তখন কথা বলতেন, ওই কথাই তো এই দেশ দল চলেছে, ওই কথাই এই দেশে আন্দোলন হয়েছে, ওই কথাই এই দেশে নির্দেশনা হয়েছে। সুতরাং ফিজিক্যাল অনুপস্থিতি আমাদের জন্য কষ্টদায়ক, তবে সেটা শূন্যতা নয়। নেতৃত্ব তার চোখ ওখান থেকেই আমাদের প্রতি, বাংলাদেশের জনগণের প্রতি, বাংলাদেশের গণতন্ত্রের প্রতি। কিন্তু তখন তো একটি কারণ ছিল, তখন তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, এখন তো আর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই। এটা আমাদের জন্য, তারেক রহমানের জন্য একটা নিরাপদ সময় চলে আসার। কিন্তু কিছু কিছু বিষয় আছে দীর্ঘদিন না থাকার কারণে, একদিকে যেমন মামলাগত কতগুলো বিষয়, একই সময়ে দেশের সার্বিক আইন শৃঙ্খলা, সাংগঠনিক এবং সামগ্রিক অবস্থা বিশ্লেষণ করে আমরা এই মুহূর্তে মনে করি তারেক রহমান অবশ্যই খুব দ্রুততম সময়ের মধ্যে দেশে আসবেন। তো দিনক্ষণ ঠিক করে দেওয়ার মতো পর্যায়ে আমরা এখনই যেতে পারছি না। বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সিদ্ধান্তটা কি হঠাৎ করে হলো নাকি? না, এই সিদ্ধান্ত ধারাবাহিক। আপনি তো জানেনই যে দীর্ঘদিন ধরে দেশনেত্রীকে বিদেশে যাওয়ানোর জন্য, সেনাপ্রধানের সাথে সাক্ষাতের সাথে কি এর কোনো সম্পর্ক আছে? কারণ সেনাপ্রধানের সাথে সাক্ষাতের 3 দিন পরে হুট করে এই ডিসিশনটা এলো। এটি সম্ভবত আলোচনার একটা অংশ ছিল এবং সেনাপ্রধান জানতেন যে উনি খুব তাড়াতাড়ি যাবেন, বাইরে করে ইনফরমেশন দেওয়া হয়েছিল, যার জন্য অন কার্ডসে তিনি দেখা করতে গিয়েছেন। এটি তো একটা বিশাল ব্যাপারও বটে। বাংলাদেশের সেনা কুঞ্জ থেকে যাকে বের করে দেওয়া হলো, সেই সেনাবাহিনীর প্রধান এসে বেগম জিয়াকে দেখা করলেন, তার খোঁজখবর নিলেন এবং তার যাত্রার পূর্বে তাকে অনেকটা সম্মান দেখিয়ে আসলেন জাতির সেনাবাহিনীর পক্ষ থেকে। এটা তো শিক্ষা নেওয়া উচিত। এটা আপনি ইতিবাচকভাবে দেখছেন? এখানে বিরাজনীতিকরণের যে ধরনের চেষ্টার কথা বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে, আপনি বিএনপি কর্মী হিসেবে, বিএনপির একজন নেতা হিসেবে কি দেখুন, এই আশঙ্কাকে আপনার মনে আসছে কিন্তু অন 11 থেকেই এই দেশটাকে প্রতিবেশী কোনো দেশের কারণে হোক, আন্তর্জাতিক এবং জাতীয় রাজনীতির কোনো চক্রান্তকারী মহলের কারণে হোক, বিরাজনীতিকরণের মাধ্যমে এই দেশটাকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার যে কৌশল, এটি অবলম্বন করা হচ্ছে দীর্ঘদিন ধরে। এর মধ্যে চলমান সময় আমরা লক্ষ্য করছি, এই যে কিছুক্ষণ আগে যে আলোচনাগুলো আসলো, স্যারও বললেন যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রাজনৈতিক দল করবেন, অবশ্যই করতে পারেন। আমরা এটাকে রাজনৈতিক কারণে স্বাগত জানাই। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন দেশের গণতান্ত্রিক বিকাশের জন্য রাজনৈতিক দল আরও বেশি সৃষ্টি প্রয়োজন, আমরা ওয়েলকাম করি। কিন্তু প্রশ্ন হলো, নির্বাচনকে প্রলম্বিত করার কোনো কৌশল যদি নতুন রাজনৈতিক দল করার সাথে সম্পর্কিত হয়ে যায়, তখনই সন্দেহটা আমাদের মনে দানা বাঁধে। যত বেশি বিলম্ব হবে এই নির্বাচনী প্রক্রিয়া, যত বেশি বিলম্ব হবে একটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে রাজনৈতিক কাঠামোর উপর দাঁড় করানো, আর তার পাশাপাশি যদি কেউ চেষ্টা করে কোনো রাজনৈতিক দল করে সেই দলটাকে পরবর্তী নির্বাচনে একটা প্রতিযোগিতামূলক জায়গায় নিয়ে আসার, তখন স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় যে এই অন্তর্বর্তীকালীন সময়টা দেশটা এমন কিছু ঘটতে পারে, এমন কিছু হতে পারে, গোটা রাজনীতির উপরেই মানুষের একটা বিরাজনৈতিক চিন্তা চলে আসতে পারে। এবং সেই জায়গা থেকেই মানুষকে অনেক সময় ধারণা দেওয়া হয়। আমাদের দেশে ধরেন অনেক সময় বিভিন্ন সময় সামরিক শাসন যখন সেরকম শঙ্কা যদি থাকে, এরকম সংখ্যা থাকবেই, আছেই, তাহলে তো সেক্ষেত্রে আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে আসলে কর্মীরা কিছুটা হয়তো, আমরা কোভিডের সময় যে জিনিসটা দেখেছি যে অনলাইনে দূর থেকে অফিস করা বা দূর থেকে নির্দেশনা দেয়া, দূর থেকে মিটিং করা, সেটা কিন্তু বিএনপি অনেক আগে থেকেই চালু করেছে এবং তারা করে যাচ্ছে। এখন মানে আর কতদিন এই মোডে আপনাদের থাকতে হবে? এবং আরেকটি বিষয় সবাই জানতে চাচ্ছে, সেটি হচ্ছে যে তাকে কি আসতে বাধা দেয়া হচ্ছে নাকি আপনারা এখনো প্রস্তুত না? তারা এই জাতীয়, আমরা এটাই বলতে চাই, আমাদের জাতীয় পর্যায়ের একজন নেতা, জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব লন্ডন থেকে ফিরে এসে এয়ারপোর্টে নেমেই তিনি সাংবাদিকদেরকে তাৎক্ষণিক সুইপিং কমেন্ট তিনি বলেছেন, তারেক রহমান সাহেব অবশ্যই খুব দ্রুততম সময়ের মধ্যে দেশে আসবেন, কিন্তু এই মুহূর্তে তাকে আনার জন্য যে পরিবেশ তৈরি করা উচিত আমরা সেটা করতে পারি। কিরকম পরিবেশের কথা বলছেন? এই বিষয়টি ব্যাখ্যা দেওয়া আমার জন্য বেশ ডিফিকাল্ট। আচ্ছা, আমি বলতে পারবো না, কারণ এটি জাতীয় স্থায়ী কমিটির একজন সদস্যের মন্তব্য। জি, আমিও মনে করি দেশের সামগ্রিক রাজনৈতিক যে অবস্থা, সাংগঠনিক কাঠামোগত যে অবস্থা এবং চলমান সরকারের বিভিন্নমুখী পদক্ষেপের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের যে ঘটনাগুলি, এই ঘটনাগুলি সব মিলিয়েই আমরাও খানিকটা চিন্তা করি যে তারেক রহমানকে দেশে আসার পূর্বে আমাদের বিএনপিকে আর একটু প্রস্তুত হওয়া প্রয়োজন। আমরা সেই প্রস্তুতি গ্রহণ করছি এবং ইতিমধ্যেই
আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড সাংগঠনিকভাবেই তৃণমূল পর্যায়ে থেকে, আমরা যারা সাধারণ পর্যায় থেকে জনগণ শুরু আমরা তো করে। এখনো ধারণা করতে পারছি না তিনি কবে আসবেন, কিন্তু আমরা স্পষ্ট করে এটা বলতে পারছি না। বিএনপির নেতারা কি জানেন যে তিনি কবে আসবেন? এটা বোধহয় কেউই জানেন না যে কবে আসবেন। আচ্ছা। তিনি তাড়াতাড়ি আসবেন এটা প্রায় সবাই জানে, আচ্ছা, আমরা সবাই নিশ্চিত জি। খুব তাড়াতাড়ি তিনি আসবেন। কবে আসবেন এটা কেউই সেটি নিশ্চিত করে এখনো বলতে পারে নিশ্চিত না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে যেতে চাই। আজকে প্রেস সচিব আরেকটি মন্তব্য করেছেন, তিনি বলেছেন যে 5 মাসে অন্তর্বর্তী সরকার 90% সফল। আপনি এই বক্তব্যের সাথে কতটা একমত? এটা তো একটা রিমার্কস, মানে ওনার সরকার 90% সফল। তো এটা যদি আমি লিস্ট মানে জানতাম, আপনি যদি সরকারের লিস্ট সফলতা- যদি জানতাম যে এই আমার ছিল টার্গেট, মাপকাঠিগুলো লক্ষ্য ছিল, আমি এখানে সফল হয়েছি। তো এটা ধরেন মানে ওই যে রাজনৈতিক রিটোরিক্স আছে না, সরকারে আছি এবং সরকার 90% সফল, এরকম বললে তো হবে না। তো প্রত্যেকটা জায়গায় যদি আমরা তাকাই তাহলে বুঝতে পারবো যে কোথায় সফলতা আছে। তো ধরেন যে আমরা সংস্কার কমিশনগুলো যে তৈরি করা হয়েছে, প্রথমে বলা হলো 31শে ডিসেম্বরের মধ্যে সব রিপোর্ট হবে। তো ওইখানে তো এখনো কোনো সফলতা নেই। তো ওখানে আমি মার্কস দিব কীভাবে? 90 দিব না 30 দিব না প্রধান 20 দিব? উপদেষ্টা মনে হয় 7ই তাই না? জানুয়ারির কথা বলেছেন। তো এখন ধরেন 7ই জানুয়ারি, তারপর 15ই জানুয়ারি করা হয়েছে। তো প্রথম ছিল 31 তারিখ, মানে আপনি তো একটা টাইমলাইন দিছিলেন না, তো ওটা নাই, এখন ওটা তো আপনি বদলিয়ে ফেলছেন। তো এখন মার্কিং করা যাচ্ছে না। আচ্ছা ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে উনি বলছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা বিএনপি সংগঠন হিসাবে তার যে শৃঙ্খলা বা তার যে ব্যাপ্তি, তাকে যে কন্ট্রোলের মধ্যে রাখা, সেটা তারা করতে পারছেন না বলে তারেক জিয়া আসতেছে না। বাট দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে তো একটা বড় ভাবনা আছে এবং সাধারণ মানুষের ভাবনা আছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে পরিমাণ উন্নতি প্রত্যাশিত, সেই পরিমাণ উন্নতি হয়নি। আপনি ঢাকা শহরে এখন তো আপনি রাস্তাঘাটে হাঁটতে গেলেই মানুষ ছিনতাইয়ের শিকার হয়, এই কিশোর গ্যাং আছে, অমুক তমুক হ্যান ত্যান, নানান রিপোর্ট, তাই না? সব রিপোর্ট তো আবার আসে না, সব রিপোর্ট হচ্ছেও না হয়তো পুলিশ স্টেশনে। ওটা একটা দ্রব্যমূল্য মনে করেন, যে দ্রব্যমূল্য যেটা ইম্পর্টেন্ট ছিল, সিন্ডিকেট। তো এই ব্যাপারে তো ওই সমন্বয়করাই বোধহয় গতকাল কোথায় একটা মিটিং, ফরিদপুরের মিটিংয়ে বলেছেন যে আপনি এইটা বলে পার পাবেন না যে সিন্ডিকেট আগে একটা ছিল, এখন অন্য সিন্ডিকেটের হাতে সব চলে গেছে। তার মানে কি? তা আমি ওখানেও কি মার্কস দেবেন? তো 90% সফলতা দাবি করতে হলে তো দেশ পরিচালনার একটা আলাদা দিক আছে, যে আপনি রেগুলার, তার মধ্যে ইম্পর্টেন্ট হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, সাধারণ মানুষের আওতার মধ্যে জিনিসপত্রের দাম নিয়ে যাওয়া এবং মানুষকে কাজে এনগেজ করা, যাতে তারা রাত্রে দিনে কাজ করতে পারে বা রাতে কাজ করতে পারে, নিরাপদে থাকতে পারে, ঘুমাতে পারে। সেই জায়গাটায় তো আমরা তেমন বড় কোনো উন্নতি দেখি নেই। সো 90% সফল এরকম মনে করার মধ্যে আমি মনে করছি না এরকম 90% সফলতা আছে। সফলতা একদম নাই এটা বলা যাবে না। আবার মাঝখানে যদি বিরাজনীতিকরণ ধরেন, আবার অন্যান্য জিনিস যদি পর্যালোচনা করেন, যে ওই কিছু সংস্কার, বেশি কিছু সংস্কার, অল্প কিছু সংস্কার, এবং মানে উপদেষ্টাদের মতামতগুলো খুবই মানে কি বলবো, এগুলো স্পেসিফিক না, স্পেসিফিক কোনো মতামত দেন না, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মতামত আসছে। তো সব মতামত যদি আপনি একসাথে তুলনা করেন, তখন প্রেস সচিবের এই বক্তব্য যে ওনারা 90% সফল হয়েছেন, এটা মনে হয় জনগণ গ্রহণ করবে না। নাগরিক হিসেবে আমার কাছে এটা এখন মনে হচ্ছে না। এটা পরিষ্কারভাবে মনে হচ্ছে যে ওনারা 90% সফলতা অর্জনের জন্য যা যা করার দরকার ছিল সেটা তারা করতে পারেননি। শুধু ওনাদেরকে মার্কিংটা আবার চিন্তা করতে হবে। মেবি প্রেস সচিব থাকলে আমি এখনই জিজ্ঞাসা করতাম, ভাই আপনি কিসের ভিত্তিতে মার্কিং করলেন? আমরা তো পরীক্ষা দিই না। আর সংস্কারকে কে কিভাবে সংজ্ঞায়িত করবে সেটি নিয়েও একটি প্রশ্ন আসছে, যে সংস্কার কি তাহলে এরকম হবে যেমনটি প্রধান উপদেষ্টা বলেছেন যে ভোটারদের বয়স 17 বছর হতে পারে, বা হচ্ছে আমরা যখন তত্ত্বাবধায়ক সরকার এসেছে নির্বাচন করার জন্য, সেগুলো এক ধরনের সংস্কার। আবার জুলাই বিপ্লবের পরে থেকে আসলে যেই সংস্কারের কথা মনে হয় বারবার উঠে এসেছে, সেটি হচ্ছে যে ব্যক্তিকেন্দ্রিক এবং স্বৈরতান্ত্রিক যে ক্ষমতা কাঠামো, সেটির যেন একটা পরিবর্তন হয়, সেই সংস্কার। আপনার কি মনে হয় যে সেই সংস্কারের দিকে সরকার, যদি আমরা বলেও থাকি যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এসব বিষয়ে তাদের হয়তো আগে কাজ করার কোনো অভিজ্ঞতা নেই, সেসব বিষয়ে যদি তাদেরকে কিছুটা ছাড়ও দিতে চান, দ্রব্যমূল্য বা এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছিলেন, কিন্তু তাদের মেইন যে অ্যাসাইনমেন্ট ছিল সেটি হচ্ছে, দেখেন আমরা এখানে যারা আলোচনা করছি তাদেরকে আপনি ওই যে এলিট শ্রেণীভুক্ত মনে করতে পারেন। আমরা সবাই মোটামুটি লেখাপড়া জানি, আমাদের পোশাক পরিচ্ছদ ভালো আছে, আমাদের একটা মাসিক ইনকাম আছে, আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে চ্যালেঞ্জের মুখে থাকলেও আমরা কাটাতে পারি।
লক্ষ লক্ষ বা কোটি মানুষ যারা নিরন্ন নিপীড়িত বঞ্চিত, যাদের ইনকাম নাই, তারা কিন্তু দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা পরিস্থিতিটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাদের কাছে সংস্কার নির্বাচন এটা একসময় হয়তো ইম্পর্টেন্ট, বাট এখন অতটা ইম্পর্টেন্ট না। যদি আমার পেটে ভাত থাকে তাহলে আমি ভোট কেন্দ্রে যাব, ভাতই নেই ভোট কেন্দ্রে যাই কী করবো? তো এগুলো অনেক আলোচনার বিতর্কের বিষয় থাকবে। এখন ওনারা যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা যাতে ফিরে না আসে সেই জন্য একটা সংস্কার, তো এই সংস্কার করাটা খুব কঠিন, এবং আপনি তো এটা কোনো গ্যারান্টি নেই। আপনি যখন একটা নির্বাচন হবে, আপনি যদি ধরেন 2/3 মেজরিটি পাইলে পার্লামেন্টারি সিস্টেমের নির্বাচন, তো এখন তো আমরা পার্লামেন্ট বা প্রেসিডেন্সিয়াল পদ্ধতি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, অনেক জিনিস আমরা বলে রাখছি মাঠে, আমরা সব কিছু তো করতে পারবো না। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আপনি কেমনে করবেন? করা সম্ভব না, কেন বিএনপি তো এটা কোনোভাবে রাজি হবে না। বিএনপিকে যদি সরকারও ফর্ম করতে হয় তাহলে 50% ভোট পাইতে হবে, তো 50% ভোট তো বিএনপির কাছে নাই। আমাদের যে অতীত নির্বাচন বা ওদের কাছে যা ভোট আছে সেটা তো আমরা বুঝতে পারি। তো যদি 50% ভোট না থাকে বিএনপির কাছে, বিএনপি কেন এটাতে রাজি হবে? কেন ওনাদের কি ঠেকা পড়ে গেছে যে আমরা এখন হঠাৎ করে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন করব, তারপর আমি সরকার গঠন করার জন্য আরেকজনের উপর নির্ভর করব? উনি আছে, উনি বলবে, কিন্তু আমার কাছে তো মনে হয় বিএনপি এটা রাজি হবে না। আমি বিএনপিতে থাকলে আমি তো রাজি হতাম না, শুধু ওনারাও রাজি হবে না, খুব স্বাভাবিক। আপনি এরপরে যে সংস্কারের কথা আলোচনা করবেন যে এই আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, ওটা করতে হবে, ওটা আসে নাকি আমাদের দেশে? হঠাৎ করে আপনি তো চালু করতে পারবেন না। এবং যাই করবেন সেটা রাজনৈতিক দলগুলোকে আলাপ আলোচনা করে তাদেরকে এটা মানতে হবে। এবং ওই যে 3 জোটের রূপরেখা মেনে নিয়েছিলেন, তো তারপরে তো কাজ হয়নি। কাজ না হওয়ার জন্য তো আমরা আরও বড় স্বৈরতন্ত্র দেখেছি। তখন এরশাদ সাহেবকে যখন এখন স্বৈরতন্ত্র বলেন তখন তো কষ্ট লাগে বা হাসি পায় অনেকের। ওনারা মনে করেন যে কী ভাই, কী স্বৈরতন্ত্র এরশাদ ছিল আর এখন কী স্বৈরতন্ত্র দেখলাম লাস্ট 15 ইয়ার্সে। তো আপনি এইটা কিন্তু গ্যারান্টি করতে পারবেন না সংস্কার দিয়ে যে কোনো একটা সরকার গঠন হওয়ার পরে তারা স্বৈরতান্ত্রিক হবে না। এটার গ্যারান্টি তখনই হবে যখন দেশের জনগণ এবং আমরা যারা ভ্যানগার্ড আছে, ছাত্ররা যদি রাজনীতি না করে ভ্যানগার্ডের দায়িত্ব পালন করতো, তাহলে হয়তো আগামী 5 বছর যদি তারা কোনো রাজনৈতিক দল না করতো, তাহলে হয়তো তারা একটা চাপ সৃষ্টি করতে পারতো, একটা চাপ সৃষ্টি করা, যে নাগরিকদের চাপ, যে আপনি কোনো স্বৈরাচারী সিদ্ধান্ত নিতে পারবেন না। কিভাবে আপনি স্বৈরাচার দূর করবেন? এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, স্পেশাল পাওয়ার অ্যাক্ট কি বাতিল করছে নাকি? রিজিওনাল সিকিউরিটি আইন বাতিল করছে নাকি? এটা আছে না? আপনি ওইটার যে খসড়া করতেছেন ওইখানের মধ্যে আরও এমন আইন করতেছেন যেখানে আপনাকে আরও ধরার সুযোগ যাবে। মানে যাদের হাতে এই পাওয়ারটা এক্সারসাইজ করার ক্ষমতা থাকবে তাদের সুযোগ থাকতেছে। যেখানে আপনি বেগ কথাবার্তা বলবেন তখনই তো সুযোগ, কোনো কিছু আপনি পরিষ্কার করবেন না। সো ওনারা তো 5 মাসে এসে একটা আইন, ওনারা প্রথমে এসে বললেন না ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করে দেব, আমরা কোনো স্বৈরাচারী ব্যবস্থার মধ্যে থাকবো না। তো এই সরকারটা কোনো একটা কালাকানুন বাতিল করছে নাকি? এটা করার জন্য তো সংস্কার করা লাগে না। নিয়ে বসবেন, আলোচনা করবেন, এই আইন বাতিল, একটা অর্ডিন্যান্সের খসড়া তৈরি করবেন, অর্ডিন্যান্স রাষ্ট্রপতিকে দিয়ে। অফকোর্স আমাদের সাইবার ডিজিটাল সিকিউরিটি নিয়ে আমাদের একটা আইন থাকতে হবে। এই আইনগুলো কেন বাতিল করতে পারছেন না আপনার কি মনে হচ্ছে? তারা তো কোনো চাই না আমরা বাতিল করলে কি হবে? 54 দ্বারা বাতিল করলে আপনার কি লাভ? জনগণের লাভ, তো সরকারের কি লাভ? 54 দ্বারা না থাকলে তো আপনি ধৈর্য ভিতরে ঢুকাতে পারবেন না। আপনি স্পেশাল পাওয়ার অ্যাক্ট না থাকলে তো আপনি জেলখানায় বিনা বিচারে আটক রাখতে পারবেন না। আপনি একটা হত্যা মামলা দিয়ে এখন আটক রাখতে হচ্ছে, যে হত্যা মামলাগুলো নিয়ে আমরা তো সবাই জানি ওরা কি ডাইরেক্টলি ওই হত্যাকাণ্ডের সাথে যুক্ত, হুকুমের আসামি। তো এই তো মানে আপনি যখন আলোচনা করতে যাবেন তখন অনেক অনেক বিষয় আসবে। অন্তর্বর্তীকালীন সরকার তো কোনো দলের সরকার না, তো সেই দলের জন্য যেমন শাহাবুদ্দিন সাহেব যখন 91-এ বসেই তো একটা আইন বাতিল করে দিয়েছিল, সংবাদপত্রের যে স্বাধীনতা বিরোধী একটা আইন ছিল 501 দ্বারা, ওই যে আদালতে চলে যেত, সংবাদপত্রের লোকদের ধরে নিয়ে যেত, উনি বাতিল করে দিচ্ছে না। তাতে কি খুব একটা অসুবিধা হচ্ছে? আমরা এই আইনগুলো বাতিল করি। এই সরকারের পিছনে ম্যান্ডেট তো আরো অনেক শক্তিশালী। তাহলে যদি শাহাবুদ্দিন সাহেবের সরকার পারে, এই সরকার কেন পারছে না? সেই প্রশ্ন যদি জনাব আশরাফ কায়সার আপনার কাছে আসতে চাই, আপনার কি মনে হয় যে 5 মাস চলে গেল, 5 মাস খুব একটা বেশি সময় না, আবার খুব একটা কম সময়ও না, এবং আজকে প্রেস সচিব বলেছেন যে যদি ছোটখাটো সংস্কার চান তাহলে আগামী ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে, আপনি কতখানি আশাবাদী? আমি খুব একটা আশাবাদী না। আপনি আমাকে যেখানে শেষ করেছিলেন যে আমি বৈষম্য বিরোধীদের আন্দোলন বা গণ অভ্যুত্থানের, তবে সত্যি বলতে তার আগের 16 বছরেও কিংবা 16 বছরের আগেও যখনই দেখেছি যে সরকারগুলো স্বৈরাচারী হচ্ছে, অগণতান্ত্রিক হচ্ছে, আমরা চেষ্টা করেছি আমাদের বক্তব্য দিতে সব ধরনের ঝুঁকি নিয়েই। আপনি যদি দেখেন যে আমরা সরকারকে যেভাবে দেখতে চেয়েছিলাম গত 5 মাসে আমরা ওই জায়গাটাতে সরকারকে দেখতে পাইনি। সেটা কালাকানুন বাতিলের ক্ষেত্রেও দেখতে পাইনি, সেইটা যেই গণহত্যাকারীদেরকে ধরার ব্যাপারে, শেখ পরিবারকে ধরার ব্যাপারে, টপ কমান্ডারদেরকে আইনের আওতায় এনে বিচার করার ব্যাপারে আমরা কিন্তু খুব একটা অগ্রগতি করতে পারিনি। যেটি দেখেছি সেটি হচ্ছে যে এক ধরনের পোশাকি
আয়োজন, পোশাকি সংস্কার, এক ধরনের সুশীল আচরণ, যে এই প্রশাসন দিয়েই চলবে। কোন প্রশাসন? যারা গত 3টি নির্বাচন আপনার গুম করেছিল, সেই প্রশাসন, সেই র্যাব, সেই পুলিশ, সেই সেনাবাহিনী। তাতে করে সরকারের যেটি আমরা দেখতে পাচ্ছি যে সরকারকে আমরা গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের যে কার্যক্রম দেখতে চাই, যে গতিতে দেখতে চেয়েছি, যেই ব্যক্তিবর্গকে উপদেষ্টা পরিষদে দেখতে চেয়েছিলাম, সেরকমটা আমরা পাইনি। কেন পাইনি? এই আলোচনা অনেক দীর্ঘ। সেই না পাওয়া থেকেই কিন্তু বৈষম্য বিরোধীরা এখন আবার শহীদ মিনারে গিয়ে ঘোষণাপত্র দিতে চাচ্ছে, অথবা প্রেশার গ্রুপ হয়ে থাকতে চাচ্ছে। প্রেশার গ্রুপ হয়ে থেকে তাদের আশঙ্কা কাটছে না, তারা আসলে একটা পার্টি হতে চাচ্ছে, পাওয়ার গ্রুপ হতে চাচ্ছে। এখন দেখা গেছে যে 5 মাসে সবার চেহারা অনেকটা পরিষ্কার, সবার লক্ষ্য উদ্দেশ্য নিয়েও তার নিজের মতো করে এক ধরনের আয়োজন হচ্ছে। তাতে করে রাষ্ট্রের যে মূল স্বার্থ, জনগণের যে মূল প্রত্যাশা, সেখান থেকে যে আমরা বিচ্যুত হচ্ছি সেটা আমরা বুঝতে পারছি। দেখুন, এখানে রাজনৈতিক শক্তি হিসাবে বিএনপি আছে, জামায়াতে ইসলামী এবং অন্যরা একটি রাজনৈতিক শক্তি। বৈষম্য বিরোধীরা জায়গা খুঁজছে, তারা কার সাথে মিলে নির্বাচন করে ক্ষমতায় কিছু অংশ হয়, কেউ স্বপ্ন দেখছে ক্ষমতায় যাবে, কেউ ভাবছে যে ভ্যালিড পলিটিক্যাল পার্টি হিসেবে তারা থেকে যাবেন। আর সরকারটি দেখুন বারবার যখন গুচ্ছ প্রস্তাব দিচ্ছে সংস্কারের, আমরা কিন্তু মনে করি যে আপনি মোটা দাগে 5টি 10টি সংস্কার করবেন, যেটি রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। এবং আরও একটা সুবিধা হচ্ছে, তারেক রহমানের বক্তব্যে কিন্তু আপনি বড় সংস্কারগুলোর ব্যাপারে ঐক্যমত্য পেয়েছেন। উনি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে ঐক্যমত্য হয়েছেন, তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে হয়েছেন, প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি থাকবেন না এইসব ক্ষেত্রে হয়েছেন, এমনকি 70 অনুচ্ছেদ নিয়ে কথা বলার কথা বলেছেন। এরকম পলিটিক্যাল মানে পজিটিভ পলিটিক্যাল কনটেক্সটে আমরা যদি এখন গুছিয়ে আমাদের দেশের মানুষকে একটা কিছু উপহার না দিতে পারি, আমি বলবো যে যারা অংশীজন আছেন এই দায় সবাইকে নিতে হবে এবং নিয়ে বলতে হবে যে আমরা আসলে ম্যানেজমেন্ট ফেইলিয়ার হলো। মানুষ শেখ হাসিনাকে বিতাড়ন করেছে, আওয়ামী অপশাসন থেকে দেশ মুক্তি করেছে, এটি তো একটি বিজয় বটেই, কিন্তু বড় বিজয়টি হচ্ছে আপনি ওইরকম একটি অপশাসন দেশের উপরে আবার জেকে বসবে না, ওইরকম স্বৈরাচারী হয়ে উঠবে না, এটি আপনি নিশ্চিত করতে পারছেন কিনা। দেখুন, এখন আমরাও যদি বড় বড় লম্বা লম্বা রাজনৈতিক বয়ান দেই, তাতে করে কি আপনার পেট ভরবে? তাতে করে কি বাজার দর যদি ঠিক না থাকে আপনি কি সন্তুষ্ট থাকবেন? তাতে কিন্তু হবে না, এবং ঘটনাটি তাই হচ্ছে। মোটা দাগে অর্থনীতি কিন্তু ভালো করছে, আপনার রেমিটেন্স বেড়েছে, মানে ইতিহাসে প্রথম আমরা এরকম রেমিটেন্স পেয়েছি, $27 বিলিয়ন হয়েছে 2024 সালে। আপনার রিজার্ভ বাড়ছে এবং দেশ থেকে অর্থ পাচার বন্ধ হয়েছে। শেখ হাসিনা এবং তার চেলাচামুন্ডারা যেভাবে অর্থ পাচার করছিলেন সেটি বন্ধ হয়েছে। মোটা দাগে কিন্তু আমরা এই অর্জনগুলো আছে। প্রভাব তো আসলে অনেক বছর লাগবে কাটিয়ে, এটি তো বেশ লম্বা, এবং আপনি জানেন যে সিস্টেমেটিক দুর্নীতি আছে শেখ হাসিনা থেকে কেরানির টেবিল পর্যন্ত, অথবা আওয়ামী লীগের একজন সাধারণ সম্পাদক থেকে একটা ওয়ার্ড পর্যায়ের লোক পর্যন্ত, অথবা ছাত্রলীগ, হেলমেট লীগ ইত্যাদি ইত্যাদি। এই সিস্টেমেটিক দুর্নীতির আপনি একবার খালি খেয়াল করে দেখেন যে কত বেনিফিশিয়ারি আওয়ামী লীগ তৈরি করেছে দুর্নীতির। অপশাসনের বেনিফিশিয়ারি কিন্তু শুধু আওয়ামী লীগ না, শুধু শেখ পরিবার না, তারা হয়তো মোটা দাগে বড় অঙ্ক করেছেন, কিন্তু $250 বিলিয়ন যদি আপনি 15 বছরে লোপাট করে থাকেন, পাচার করে থাকেন, অথবা বড় বড় প্রকল্পে যদি আপনি 3 দিয়ে 4 দিয়ে গুণ করে প্রকল্পের ভ্যালু বাড়িয়ে থাকেন, অনেক মানুষ তো বেনিফিটেড হয়েছে। এই বেনিফিটেডরা কিন্তু কেউ তার অবস্থান থেকে এক চুল ছাড় দিতে নারাজ, যদি না আপনি আইনের আওতায় আনেন, যদি না আপনি দৃষ্টান্তমূলক শাস্তি দেন, যদি না আপনি এমন উদাহরণ তৈরি করেন যে আগামীতে মানুষ ভয় পাবে সেরকম কিছু করতে। সরকারটিকে আমরা অনেক নরম দেখছি, কিছুটা অসার দেখছি। আমি অথর্ব শব্দটিও কখনো কখনো বলেছি যে আমরা এরকম একটি সময়কে দেখছি। আপনি নিশ্চয়ই প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারটি শুনেছেন? আমি সাক্ষাৎকারটি শুনেছি, এবং আপনি নিশ্চয়ই মনে আছে যেদিন তিনি বিমানবন্দরে ফিরে এলেন সেদিন তিনি যেভাবে কথা বলেছেন, যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল ওনার, যে ভাষা ছিল, যতখানি উনি মানুষের ভিতর আত্মবিশ্বাস জাগাতে পেরেছেন, শেষ সাক্ষাৎকারেও কি আপনার তাই মনে হয়েছে, নাকি তাকে আপনার অনেকে বলছেন যে তাকে কিছুটা হতাশ মনে হয়েছে, আপনার কি সেরকম মনে হয়েছে? আমার প্রথম উনি এয়ারপোর্টে যেটি বলেছেন, এমনকি দায়িত্ব নেওয়ার আগে বিদেশ থেকে যা বলেছেন তাতে যে তেজ ছিল, ঝাঁজ ছিল, সেটি কিন্তু আমরা নুরুল কবিরের সাথে সাক্ষাৎকারটিকে আমি সাক্ষাৎকার মনে করি। বাকি 3টি সাক্ষাৎকার উনি লোকাল মিডিয়াতে দিয়েছেন, ওগুলো সাক্ষাৎকার হয়নি, ওগুলো ওই গণভবনের এক ধরনের লিগাসি দিয়ে
তেলে প্রশ্ন করে উত্তরটা নিজেই তৈরি করে দিয়ে, অথবা প্রফেসর ইউনূসের উপরে যখন অত্যাচার হচ্ছিল তারা তখন যারা তাকে কাভারেজ দেয়নি, সত্যের পক্ষে দাঁড়ায়নি, তাদের এক ধরনের আত্ম অনুশোচনাও আমি দেখেছি সাক্ষাৎকারে। নুরুল কবিরের সাথে সাক্ষাৎকারে প্রফেসর ইউনূসকে আমার মনে হয়েছে যে উনি ক্যান্ডিড হয়েছেন, উনি অনেকটা স্বীকার করেছেন তার সরকারের দুর্বলতা। দেখুন, এখন যদি লেগে যায় হয় সরকারের স্লোগান, এটি তো আমরা গণ অভ্যুত্থানের সরকারের কাছে আশা করি না, এটি আপনার একটা খুব নিম্নমানের রাজনৈতিক দলের কাছে আশা করি। কাজে আমার মনে হয়েছে যে দেখুন, এমনিতেই প্রশাসনে গেলে আপনার ক্যারিশমা 70% রেজুলেশন ড্রপ হবে, আপনার কর্মদক্ষতা কমে যাবে, আপনাকে ব্যুরোক্রেসি বলতে শুরু করবেন। আমলারা তাদের সমস্ত অপকর্মের রেকর্ড আছে, তারা বলতে শুরু করবেন কোনটি করলে কি প্রতিক্রিয়া হবে ইত্যাদি ইত্যাদি। একজন শক্তিমান রাজনৈতিক ব্যক্তিত্ব এগুলোকে জয় করে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেন। এই সরকারের কিন্তু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নাই, কিন্তু আমরা যেটি চেয়েছিলাম সেটি হচ্ছে তার অ্যাডমিনিস্ট্রেটিভ দক্ষতা আছে কিনা। দেখুন, এই যে আমলাদের কথা আমরা সচিবালয়ে দেখছি বা যাদের চেহারা দেখছি, তারা 16 বছর শেখ হাসিনার সাথে দলীয় কর্মীদের চেয়ে নিকৃষ্ট আচরণ করেছিলেন। কেউ কেউ পুলিশের প্রধান, র্যাবের প্রধানরা মনে হচ্ছিল যে তারা নির্বাচনে দাঁড়াবেন এরকম বক্তৃতা দিয়েছেন। আপনি কিন্তু তাদেরকে এই আইনের আওতায় আনেননি। আপনি ধরেন কানাডাতে অর্থ পাচার, দুবাইতে অর্থ পাচারে শীর্ষস্থানীয় ছিল আমলারা, রাজনীতিবিদদেরকে ছাড়িয়ে কিংবা ব্যবসায়ীদেরকে ছাড়িয়ে। সেই আমলাদের নিয়েই তো আপনি সরকার পরিচালনা করছেন। দেখুন, অনেকে বলে থাকেন আমরা কি এদের বাদ দিয়ে করব কিনা। অবশ্যই বাদ দিয়ে করব না, কিন্তু আপনি শুদ্ধিকরণ তো করতেই হবে, নাহলে আপনি কার ঘাড়ে এদেরকে ফেলে যাচ্ছেন। আপনি তাদের আচরণের দিকে তাকান। যদি জেলা প্রশাসক হয় তাদের অনুবাদ, তারপরে তার মধ্যে আচরণের আপনি ব্যত্যয় কিভাবে ঘটাবেন? তাহলে কি বর্তমান সরকার যেভাবে চলছে, মানে তারা কি এখন আমাদের নিয়তির উপর ছেড়ে দিয়েছে? তারা আমাদের ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছেন। তাদের কেউ তাদের ভাগ্যকে আরেকটু লম্বা করার চেষ্টা করছে। মামলা জটের যে প্রসঙ্গটি, যেটি বিবিসির একটি রিপোর্ট নিশ্চয়ই আপনার চোখে পড়েছে, তারা বলেছে যে দুজন একসাথে আন্দোলন করেছেন, একজন মারা গেছেন, আরেকজন বেঁচে আছেন। যিনি বেঁচে আছেন তার বাবার নামে, যিনি মারা গেছেন যিনি শহীদ হয়েছেন তার নামে হত্যা মামলা হয়েছে। এরকম ভুরি ভুরি উদাহরণ তৈরি হয়েছে। 27 লাখ টাকা চাওয়া হয়েছে যে তাহলে মামলার থেকে নাম তুলে নেওয়া হবে। দেখুন, পাঠ্য বইতে আবু সাঈদের মৃত্যুর তারিখ যখন ভুল হয় তখন আপনি বুঝতে পারবেন গলতটি কোথায়। এই যে সরকারে যারা এসছেন তাদের সাথে গণ অভ্যুত্থানের 70%-এরই কোনো সম্পর্ক ছিল না। তারা সংবাদপত্র পড়ছিলেন, অবসর জীবনযাপন করছিলেন। আমাদের সমস্যা হচ্ছে যে আমরা খুঁজে বের করি যে কাকে চিনি। প্রফেসর ইউনূস নিজেই স্বীকার করেছেন উনি কাকে চিনতেন, সেই তালিকা থেকে উনি তাদেরকে বেছে নিয়েছেন। এখন স্বাস্থ্য উপদেষ্টাকে যদি আমি একবার শুধু উদাহরণ হিসাবে আপনাকে বলি, আপনি গত 5 মাসে তার চেহারা দেখেছেন? যে এই স্বাস্থ্য খাত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত। কোভিডের সময় শেখ হাসিনা দালাল নিয়োগ করেছিলেন পৃথিবীর একমাত্র দেশ ও টিকা কেনার জন্য। সেই স্বাস্থ্য খাতে আপনি এমন কাউকে কেন বসাবেন যার কোনো শারীরিক এবং মেধাগত যোগ্যতা নাই এটিকে ট্রান্সফর্ম করার? জনাব আবু আলম শহীদ খান, এই প্রসঙ্গেই যদি একটু আপনার কাছে যাই, যে উপদেষ্টা হিসেবে কারা এসেছেন সেটিই কি আসলে মূল সমস্যা মনে হচ্ছে আপনার কাছে? না, মূল সমস্যা তো সিস্টেমেটিক। সুতরাং উপদেষ্টা একজন XYZ-কে তো তাকে দায়ী করে কোনো লাভ নেই। বাট ওই যে বডি ল্যাঙ্গুয়েজ বা আপনার দক্ষতা, আপনি এদেরকে চালাতে পারবেন। আপনি যেসব ঘটনা ঘটেছে, অফকোর্স নেতৃত্ব পর্যায়ে তো দায়িত্ব আছে এবং দায় আছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এবং আপনি তৃণমূল পর্যায়েও বিচারের আওতায় আনেন এবং ন্যায্য বিচার যেন সবাই পায়, ন্যায়সঙ্গত বিচার, এটা আপনি করেন। কিন্তু আপনি ওই সরকার চালানো তো একটা চ্যালেঞ্জ। তো সরকার চালানো, অ্যাডমিনিস্ট্রেশন চালানো আর NGO চালানো অনেক তফাৎ আছে, বা যে কোনো একটা প্রাইভেট প্রতিষ্ঠান যদি চালান তফাৎ আছে। সুতরাং সরকারে যখন যাবেন তখন আপনাকে ধরে নিতে হবে যে, যদি আমি আশরাফ কায়সারের কথাই ধরি যে 15 বছরের অনেক বেনিফিশিয়ারি সরকারের মধ্যে আছে, তো তারা তো সকলকে বাদ দেওয়া যাবে না। কিন্তু সকলকে আপনি নিয়ে কাজ করবেন কীভাবে? সকলকে বাদ দিতে পারবেন না, কিন্তু তাদেরকে বাদ দিবেন যেটা একটা মেসেজ যে আমি তোমাকে বাদ দিলাম এবং তোমাকে আইনের আওতায় নিয়ে আসলাম। সো আমি যদি IGP-কে বা একজন ক্যাবিনেট সেক্রেটারি, এর আগেও যারা তত্ত্বাবধায়ক সরকারে এসেছেন তারাও তো এরকম সুশীল সমাজের নাগরিকরাই ছিলেন। হ্যাঁ, আসছিলেন, বাট তারা 90 দিনের সময় ছিল এবং বয়সটাও মনে হয় বিবেচনার বিষয় আছে। আমরা বোধহয় এখানে একটু বেশি বয়স্ক, মানে ধরেন 2001 সালের তত্ত্বাবধায়ক সরকার ছিলেন, আবার তত্ত্বাবধায়ক আসছেন, তখন 80-র উপরে বয়স। ডক্টর ইউনূস ভেরি ফিট, ওনাকে দেখলে তো তার বয়স নিয়ে চিন্তা করার স্কোপ নাই। বাট আদার্স যারা আছে তাদের অনেকের বয়স, অনেকের কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ, উনি স্বাস্থ্য উপদেষ্টার কথা বলছে, ধরেন আমরা যদি স্বরাষ্ট্র উপদেষ্টার কথা চিন্তা করি, তাহলে আপনি দেখেন না মানে কিভাবে বডি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে, কি কথা বলছেন, কি মেসেজ যাচ্ছে।
তারপরে একটা পুলিশ ফোর্সকে আমরা এখন অর্গানাইজ করতে পারি না। অফকোর্স পুলিশের উপর যে আক্রমণ হয়েছে সেটা হলো ইতিহাসের সবচেয়ে বড় উপদেষ্টা তো আক্রমণ। যথেষ্ট অ্যাক্টিভ এবং আজকাল তিনি আগে আজকাল থেকে একটু কম দেখছি ওনাকে। কিন্তু উনি আজকাল তো একটু কম বলেছেন দেখছি। যে মামলা জটে যারা দোষী হিসেবে বিবেচিত হবে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। 5 মাসে তো কাউকে শাস্তির আওতায় 5 পর্যন্ত মাস তো আনা আপনি হয়নি। তদন্তই শেষ করতে পারেন না। আর আপনি তদন্ত শেষ করবেন কিভাবে? ওই যে একটা মামলা আপনি বললেন না, যে পাশাপাশি আমি আন্দোলন করছি, একজন নিহত হয়েছে, এখন যে বেঁচে গেছে ভাগ্যক্রমে, তাই না? গুলি তো আর মানে নাম লেখা ছিল না যে ওকে মারবে একে মারবে না, এবং তার বাবাকে আপনি মামলা আসামি করতে 27 লক্ষ টাকা চাচ্ছেন। পুরো মামলাটাই তো এইরকম সিস্টেমের মধ্যে গেছে। আপনি যার বিরুদ্ধে যে মামলা করার দরকার, টাকা পাচারের মামলা হলে ভাই টাকা পাচারের মামলা করেন, একদমই। দুর্নীতির মামলা করলে দুর্নীতির মামলা করেন, ব্যাংক লুটের মামলা করলে ব্যাংক লুটের মামলাটা করেন, ওগুলো তো আসল মামলা। আপনি এমন এমন মামলা করতেছেন এবং 250-300 আসামি। তো আগেও আমরা শুনতাম না মামলার যত হবে আর নাম না জানা আসামি মানে হচ্ছে একটা ব্যবসা। আপনি তখন তো ওই যে যিনি দায়িত্বে থাকবেন তিনি উনাকে ধরবেন, তোমাকে ধরবো, সুতরাং টাকা দাও, নাহলে নাম ঢুকাই দিব অথবা নাম কাটবো। তো এইটা করে তো আপনি, এইটা তো একটা বড় ব্যর্থতা। এটা আইন উপদেষ্টারও ব্যর্থতা, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা। এবং তারা বলছেন যে এই মামলাতে যাদের নাম দেওয়া হচ্ছে তদন্ত করে তাদেরকে বাদ দেওয়া হবে। এখন পর্যন্ত একজনকেও বাদ দেয়নি, কিন্তু বাদ দিয়েছে একদম শেষ মিনিট অ্যাডভোকেট দীপু আপনার কাছে যেতে চাই। এই যে মামলা বাণিজ্যের যে কথা উঠে আসছে, এখানে কিন্তু বিএনপির অনেক নেতাকর্মীর নাম বারবার জড়িয়ে যাচ্ছে। সেই বিষয়টা কি আপনারা আরো পিছিয়ে যাচ্ছেন কিনা? এই নাম জড়ানোটার সাথে সম্পর্ক বিএনপি নেতাদের কম, এগুলো নেই বললেই চলে। প্র্যাকটিক্যালি যে সিস্টেমটা চালু হয়ে গেছে, পত্রপত্রিকার খবর তো তা বলছে না। সিস্টেমটা, এটা মানুষ তো বিভিন্ন ধরনের কথাবার্তা আলাপ আলোচনা করবেই। বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা মাঠ পর্যায়ে এখন কাজ করছে, অন্য কোনো রাজনৈতিক দল তো মাঠ পর্যায়ে নেই। জামাতের যে কাজ সেগুলো ঘরোয়া স্টাইলে, তাদের কাজের ধরন আলাদা। আর বিএনপি জনগণের সাথে সারাদিন কাজ করে, তাদেরকে নিয়ে কিছু সমালোচনা আসতে পারে, সব সমালোচনাই সত্য না। জামাত কি ঘরে বসে কাজ করে বিএনপির মাঠের কাজের চেয়ে কিছুটা এগিয়ে গেছে মনে হচ্ছে আপনার? আবু আলম কিছুই মনে হয় না। শরীফ এগুলো কোনো বক্তব্যই না। জামাত আগেও যেমন ছিল এখনো তাই আছে। আমার মনে হয় যে জামাতের ভোটের রাজনীতি থেকে আরো কিছু ব্যর্থতার নজির তাড়াতাড়ি তাদের ঘাড়ে চেপে যাবে, এটাই আমরা আশা করছি, এবং তাই হবে। আপনারা জামাতকে নিয়ে শঙ্কিত নন? জামাত নিয়ে তো কোনো প্রশ্নই আসে না। জামাতকে আমরা জনগণের দল হিসাবে, জনগণের ভোট নিয়ে ক্ষমতা আসা হিসেবে, একটা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল হিসেবে আগেও ভাবিনি, এখনো ভাবি না। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে। সময় থাকলে হয়তো এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারতাম। দর্শক, আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করছি। আগামীকাল রাত 11:30 আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে।